নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। মমতা বন্দ্যোপাধ্যায় সবার পর এবার মতুয়া আবেগের শান্তিতে রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী। আগামী 20 ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভা। সবার জন্য প্রস্তুতি বৈঠক সারল বিজেপি। বঙ্গে শেষ এনুমারেশন ফর্মে কাজ। তথ্য অনুযায়ী রাজ্যে প্রায় 58,08,232 জনের নাম বাদ করতে চলেছে। 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। মেট্রো জট কাটাতে বৈঠকের দিন বাঁধল হাইকোর্ট। আগামী বুধবার বিকেল 5টায় মেট্রো ভবনে বৈঠক, থাকবেন এজিও। আগামী 19 ডিসেম্বর ফের এই মামলার শুনানি। ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজার। কমপক্ষে 40টি দোকান ভস্মীভূত। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা। প্রয়াত কংগ্রেসের বর্ষিয়ান নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে শিবরাজ পাটিল ছিলেন দেশের অন্যতম অভিজ্ঞ সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায় সবার পর এবার মতুয়া আবেগের শান্তিতে রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 20 ডিসেম্বর রানাঘাটে প্রধানমন্ত্রীর জনসভা। মোদীর সভার জন্য শুক্রবার প্রস্তুতি বৈঠক সারল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার মতুয়া আবেগের শান্তিতে রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 20 ডিসেম্বর রানাঘাটে প্রধানমন্ত্রীর জনসভা। মোদীর সভার জন্য শুক্রবার প্রস্তুতি বৈঠকও সারল বিজেপি। শুক্রবার নদিয়ার তাহিরপুরে একটি বেসরকারি লজে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সুনীল বানসাল, অমিতাভ চক্রবর্তী সহ রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার সব বিজেপি বিধায়করা। এর আগে এবছরই মে থেকে আগস্ট মাসের মধ্যে এ রাজ্যে তিনটি সভা করেছিলেন প্রধানমন্ত্রী। প্রথম সভাটি হয়েছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে, দ্বিতীয়টি দুর্গাপুরে, তৃতীয়টি হয় কলকাতার কাছাকাছি দমদমে। তখনই শোনা গিয়েছিল ডিসেম্বর মাসের কোনো এক সময় কৃষ্ণনগর বা রানাঘাটের কোনো এক জায়গায় প্রধানমন্ত্রী জনসভা করবেন। রাজ্য বিজেপি সূত্রে খবর, রানাঘাটেই হতে চলেছে প্রধানমন্ত্রীর সভা। প্রসঙ্গত, এর আগে যখন মোদী সভা করেন সেই সময় রাজ্যে এসআইআর আবহ ছিল না। আর এখন যখন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্ব চলমান এবং সেই এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে, তখন রানাঘাটে প্রধানমন্ত্রীর সভা বিশেষ তাৎপর্যপূর্ণই হতে চলেছে। 2021 সালের বিধানসভা নির্বাচন বা 24-এর লোকসভা নির্বাচন রাজ্যের মতুয়া অধ্যুষিত এলাকায় বেশ ভালো ফল করেছিল বিজেপি। তবে চলতি এসআইআর আবহে নাগরিকত্ব ইস্যুতে মতুয়াদের একটা বড় অংশের মধ্যে দ্বিধা ও দ্বন্দ্ব কাজ করছে। ইতিমধ্যেই মতুয়াদের মধ্যে একটা অংশ যারা মূলত মমতা বালা ঠাকুরের অনুগামী বা তৃণমূলপন্থী, তারা এই এসআইআর পর্বকেই মতুয়া বিরোধী বলে দাবি করছেন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে যা বিজেপির কাছে অশনি সংকেত হতে পারে। বিশেষ করে যে মতুয়া সম্প্রদায় শেষ দুই নির্বাচনে অনেকটাই তাদের পাশে থেকেছে, সেই ভোট সরে গেলে বিজেপির বাংলা দখলের স্বপ্ন অনেকটাই ব্যাঘাতপ্রাপ্ত হবে বলে মত পর্যবেক্ষকদের অনেকের। বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে সভা করেছেন। সেখানে মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। মনে রাখবেন, আমি ভোট চাইতে আসিনি, নিশ্চিন্তে থাকুন, কাউকে তাড়াতে দেব না, সবাইকে সসম্মানে রক্ষা করব। কৃষ্ণনগরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যে কাদেরকে উদ্দেশ্য করে সেটা সহজেই অনুমেয়। হাই নিউজ নেটওয়ার্ক। চিংড়িহাটা মেট্রো জট কাটাতে বৈঠকের দিন বাঁধল হাইকোর্ট। আগামী বুধবার বিকেল 5টায় মেট্রো ভবনে হবে বৈঠক, থাকবেন এজিও। আগামী 19 ডিসেম্বর ফের এই মামলার শুনানি। চিংড়িহাটা মেট্রো নিয়ে জট যেন কিছুতেই কাটছে না। সমস্যা মেটাতে আরও কঠোর কলকাতা হাইকোর্ট। কেন্দ্র রাজ্য সহ এই মামলায় যুক্ত প্রত্যেক পক্ষকে বৈঠকে যোগ দেওয়ার দিনক্ষণ বেঁধে দিল আদালত। সেই অনুযায়ী আগামী বুধবার বিকেল 5টায় মেট্রো ভবনে হবে বৈঠক। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উপস্থিত থাকবেন ওই বৈঠকে। আগামী 19 ডিসেম্বর ফের এই মামলা শুনানি। বেশ কয়েক মাস আগে প্রধানমন্ত্রী কলকাতায় এসে 3টি রুটে মেট্রোর উদ্বোধন করেন। মেট্রোপথ সম্প্রসারণের নানা পরিকল্পনাও রয়েছে। বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যায়, তবে বিমানবন্দর পর্যন্ত পরিষেবা নেই। আইনি জটিলতায় আটকে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোর মাত্র 366 মিটারের কাজ। গত ফেব্রুয়ারি মাস থেকেই কাজ শুরুর কথা ছিল। নভেম্বরের শেষেও
শুরু করা যায়নি এই কাজ। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL। সেই অনুযায়ী মেট্রো, রাজ্য সহ সব পক্ষকে বৈঠকে বসার কথা বলা হয়। নভেম্বরেই কাজ শুরুর কথা ছিল, তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি রাজ্যের অসহযোগিতায় কাজ শুরু সম্ভব হয়নি। মেট্রোর কাজ শুরুর জন্য তাই গত মাসেই আদালতের হস্তক্ষেপের দাবি জানায় RVNL। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হয়। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ, সাবওয়ের কাজ না হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষজন। জট খুলতে রাজ্য সরকারকে আলোচনায় বসার পরামর্শ ডিভিশন বেঞ্চের। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনোদিনই কমবে না। কোনো না কোনো দিন তো কাজ করতেই হবে, সেদিন তো যান নিয়ন্ত্রণ করতেই হবে। বলে রাখা ভালো, বুধবার কেন্দ্র, রাজ্য এবং RVNL আধিকারিকের মধ্যে একটি বৈঠক হয়েছে। আবার বৈঠক হলে নিজের সশরীরে উপস্থিত থাকবেন বলেই জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। সেই অনুযায়ী বৈঠকের দিনক্ষণ বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক। যে ব্রিগেড রাজনীতির ধ্রুবতারা, সেখানেই এখন ধর্মীয় আয়োজনে ভিড় সামলাতে হচ্ছে প্রশাসনকে। কয়েকদিন আগেই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠে ভরে গিয়েছিল গোটা ময়দান। এবার সেই ব্রিগেডেই তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের নেতৃত্বে লক্ষ মানুষের হরিনাম সংকীর্তনের ডাক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসা পরিষদের। যে ব্রিগেড রাজনীতির ধ্রুবতারা, সেখানেই এখন ধর্মীয় আয়োজনে ভিড় সামলাতে হচ্ছে প্রশাসনকে। কয়েকদিন আগেই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠে ভরে গিয়েছিল গোটা ময়দান। এবার সেই ব্রিগেডেই হবে লক্ষ মানুষের হরিনাম সংকীর্তন। গীতাপাঠের মতোই এবারও আয়োজনের রাজনৈতিক রং। হরিনাম সংকীর্তনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসা পরিষদ, যার নেত্রী তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে এই কর্মসূচিকে অরাজনৈতিক বলে দাবি করে গোসা পরিষদের সভাপতি নান্টু হালদার। তিনি জানান, আমরা অরাজনৈতিক কর্মসূচি করতে চাই, লক্ষ্যকণ্ঠে হরিনাম সংকীর্তন হবে। জানুয়ারিতেই দিনক্ষণ ঘোষণা করা হবে। আগের গীতাপাঠ অনুষ্ঠানকে ধর্মীয় মেরুকরণের চেষ্টা বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার সভা থেকে বৃহস্পতিবার তিনি বলেন, গীতাপাঠের জন্য পাবলিক মিটিং করার কি আছে? ধর্ম মানে মানবতা, ধর্ম মানে শান্তি। এদিকে মমতা বালাপন্থী মতুয়া সংগঠনের দাবি, এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। নান্টু হালদারের কথায়, কেউ গীতাপাঠ করছেন, কেউ কোরআন পাঠ, কিন্তু মতুয়ারা অরাজনৈতিক। এবার সামনে এসেছে অন্য হিসাব। মতুয়া মহাসংঘের দাবি, ভোটার তালিকার নিবিড় সংশোধনকে মাথায় রেখেই এই বিশাল হরিনাম আয়োজন। হরিনামের শেষে নির্বাচন কমিশনের কাছে মতুয়াদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত রাখার আর্জিও জানানো হবে। পাশাপাশি CAA এর ফর্ম ফিল আপ করার পরও নাগরিকত্ব না মেলায় তারা ক্ষুব্ধ, সেই প্রতিবাদও জুড়ে দেওয়া হবে অনুষ্ঠানে। তবে বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী মুখে এক কথা বলছেন আর বাস্তবে করছেন অন্য কিছু। তৃণমূলী ধর্মের নামে মেরুকরণের রাজনীতি করছে, সেই কারণেই মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে। গীতাপাঠের অনুষ্ঠানে দেখা গিয়েছিল বঙ্গ বিজেপির প্রথম সারির সব নেতাকে। আমন্ত্রণ জানানো হলেও যাননি মুখ্যমন্ত্রী। পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ওটা তো বিজেপির কর্মসূচি, সেখানে আমি কিভাবে যাব? যদিও পদ্মশিবির জানিয়েছে হরিনামের আমন্ত্রণ পেলে তারা যাবেন। বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডে তিনি জানিয়েছেন, মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে, তাই হরিনামের আমন্ত্রণ পেলে আমরা যাব। এখন দেখার মমতাবালা মতুয়াপন্থীরা হরিনাম সংকীর্তনে কাদের কামদের আমন্ত্রণ জানায়। সব মিলিয়ে গীতাপাঠের পর এবার হরিনাম সংকীর্তনকে ঘিরে বদলাচ্ছে ব্রিগেডের সমীকরণ। হাই নিউজ নেটওয়ার্ক। ইন্ডিগো বিভ্রাটের পরে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী DGCA এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার তাতেই শিলমোহর দিল DGCA। ইন্ডিগো বিপর্যয়ে 4 ফ্লাইট অপারেশন ইন্সপেক্টরকে বরখাস্ত করে দিল দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ DGCA। ইন্ডিগো বিপর্যয়ের 4 ফ্লাইট ইন্সপেক্টরকে বরখাস্ত করে দিল দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ DGCA। বিভিন্ন বিমান সংস্থার যাত্রী পরিষেবার কোনো গাফিলতি রয়েছে কিনা, পরিষেবার দেওয়া সমস্ত
রসদ বিমান সংস্থার কাছে রয়েছে কিনা এই সব বিষয় দেখভাল করার জন্যই ডিজিসিএ ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর নিয়োগ করে থাকে। যে 4 জনকে বরখাস্ত করা হয়েছে তাদের দায়িত্ব ছিল ইন্ডিগোর কাজকর্ম ভালো করে দেখাশোনা করা, যা তারা করতে ব্যর্থ হয়েছেন বলে সূত্রের খবর। ইন্ডিগোর বিভ্রাটের পরেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু ডিজিসিএর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। 4 আধিকারিককে বরখাস্ত করে কি মন্ত্রীর তোলা গাফিলতির অভিযোগেই শিলমোহর দিল ডিজিসিএ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। বিমান বিভ্রাটের জেরে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে ভোগান্তির শিকার হয়েছে বহু যাত্রী। এই পরিস্থিতিতে ইন্ডিগোর কাজকর্মে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ। বিমান সংস্থার সদর দপ্তরে ঘাঁটি গেড়েছেন ডিজিসিএর কর্তারা। ওই অফিসাররা ইন্ডিগোর কর্মীদের ডিউটি রোস্টারের পাশাপাশি সংস্থাটি এখনও কত উড়ান বাতিল করেছে, সময় মতো বাকি উড়ান চলছে কিনা, যাত্রীদের টিকিটের ভাড়া ও জমা নেওয়ার মালপত্র ঠিকমতো ফেরত দেওয়া হচ্ছে কিনা সেই সব নজরে রাখবেন। তাদের দৈনিক রিপোর্ট পাঠাতে বলা হয়েছে বলে সূত্রের খবর। ইন্ডিগো বিপর্যয়ের কারণ অনুসন্ধান গড়া ডিজিসিএর 4 সদস্যের প্যানেলের সামনে হাজির দিয়েছেন ইন্ডিগোর সিইও। সাম্প্রতিক অব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ তথ্য সমৃদ্ধি রিপোর্ট চাওয়া হয়েছে তার কাছে। সূত্রের মতে ঘটনা প্রবাহ যে তাদের ইচ্ছাকৃত ছিল না, কার্যত তারই প্রমাণ দেওয়ার দায় বর্তেছে সিইওর ওপরে। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন পদ্ধতিতে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পদ্ধতি বদলের জেরে নিয়মবিধি পরিবর্তনের অনিবার্যতা মেনে উচ্চ মাধ্যমিকের 3য় ও 4র্থ সেমিস্টারে পরীক্ষার্থীদের অতিরিক্ত 10 মিনিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নপত্র পড়ার জন্য এই বাড়তি সময় পাবেন পরীক্ষার্থীরা। নতুন পদ্ধতিতে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পদ্ধতি বদলের জেরে নিয়মবিধি পরিবর্তনের অনিবার্যতা মেনে উচ্চ মাধ্যমিকের 3য় ও 4র্থ সেমিস্টারে পরীক্ষার্থীদের অতিরিক্ত 10 মিনিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নপত্র পড়ার জন্যই বাড়তি সময় পাবেন পরীক্ষার্থীরা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে বিকাশ ভবনে সবুজ সংকেত মিললেই। বিকাশ ভবনে প্রস্তাব পাঠানো হয়েছে। উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমিস্টার 2026-এর 12 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত হবে। উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের পরীক্ষা চলবে 12 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি দুপুর 1টা থেকে 2:15 পর্যন্ত। পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে 12 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে এই পরীক্ষাসূচি জানিয়েছে। চূড়ান্ত সেমিস্টারে প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে। 9টা 50 মিনিটে প্রশ্নপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, পরীক্ষার সময় নির্দিষ্ট রেখে ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রশ্নপত্র দেওয়া হবে 10 মিনিট আগে, যাতে প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার সময় পায় পড়ুয়ারা। যদিও প্রশ্নপত্র পড়ার জন্য পরীক্ষায় লেখার সময় বাড়ানোর দাবি ছিল ছাত্রছাত্রীদের। সম্প্রতি শেষ হওয়া উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারে বেশ কিছু বিষয়ে পরীক্ষায় সময়ের অভাব হওয়ার অভিযোগ করেছিল পড়ুয়ারা। মূলত হিসাবশাস্ত্র, রসায়ন ও অঙ্ক পরীক্ষাতে সমস্যায় পড়েছিল তারা। দাবি উঠেছিল কিছু বিষয় অতিরিক্ত সময় দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষার সময় না বাড়িয়ে প্রশ্নপত্র পাঠে অতিরিক্ত সময় দেওয়া নিয়ে ক্ষোভ রয়েছে পড়ুয়া ও শিক্ষক মহলে। এ ব্যাপারে একেবারে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার্থী ছাত্র জানাচ্ছেন, আগের পদ্ধতিতে প্রশ্নপত্র পড়ার জন্য 10 মিনিট সময় দেওয়া হতো। নতুন আর কি আছে? আমরা যারা বিজ্ঞানের ছাত্র তাদের মাত্র 2 ঘন্টায় সব অঙ্কের সমাধান করতে অসুবিধা হয়। 3য় সেমিস্টারে একই সমস্যায় পড়েছিলাম। পরীক্ষার সময় বাড়ালে ভালো হতো। সংসদের দেখা দরকার বিষয়টি। একই মত আরও বেশ কিছু শিক্ষক মহলেরও। তারাও জানাচ্ছেন, এই 10 মিনিট পরীক্ষা দিলে ভালো হতো, তাতে পরীক্ষার্থীদের সুরাহা হতো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানা গিয়েছে, পরীক্ষার সময়ে কোনো পরিবর্তন হচ্ছে না। 3য় সেমিস্টার 1 ঘন্টা 15 মিনিট এবং 4র্থ সেমিস্টার 2 ঘন্টা হবে। পুরনো পরীক্ষার্থীরা অর্থাৎ পুরনো পদ্ধতি মেনে যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রেও কোনো নিয়ম পরিবর্তন হচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। রক্ষণাবেক্ষণ সহ একাধিক কাজ চলছে, তাই জনস্বার্থ অক্ষুণ্ণ রেখে মাঝে মধ্যে সপ্তাহান্তে সংস্কার চলছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর। চলতি সপ্তাহান্তেও রবিবার 8 ঘন্টা বিদ্যাসাগর সেতুতেও যান চলাচল বন্ধ থাকবে এই কাজের জন্য। বিজ্ঞপ্তি কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। রক্ষণাবেক্ষণ সহ একাধিক কাজ চলছে, শেষ হওয়া সময় সাপেক্ষ।
আর তাই জনস্বার্থ অক্ষুণ্ণ রেখেই মাঝে মধ্যে সংস্কার চলছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর। মূলত সপ্তাহান্তে সেতু আংশিক বন্ধ রেখেই কাজ চলছে। চলতি সপ্তাহান্তেও রবিবার ৮ ঘন্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে এই সংস্কারের কাজের জন্য। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রবিবার অর্থাৎ 14 ডিসেম্বর সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে সংস্কারের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যান চলাচল। বিকল্প কোন পথে গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারবে তাও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। 1992 সালে বিদ্যাসাগর সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হলেও ঝুলন্ত কেবল বিম বদলানো হয়নি। সেতুর সুস্বাস্থ্য বজায় রাখতে এবার সেই কাজ চলছে হুগলি রিভার ব্রিজ কমিশন বা HRBC কর্তৃপক্ষের অধীনে। মোট 152টি কেবলের মধ্যে আপাতত 19টি ঝুলন্ত কেবল পরিবর্তন করা হচ্ছে। সূত্রের খবর, প্রতিটি কেবল বদলের জন্য মাসখানেক সময় লাগবে। আগামী বছর অর্থাৎ 2026 সালের 31শে মের মধ্যে এই কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কলকাতা ও হাওড়া সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু সোম থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহান্তের ব্যস্ততম দিনগুলিতে খুব কম সময়ের মধ্যে এই সেতু দিয়ে দুই শহরের মধ্যে যাতায়াত করতে পারেন নিত্যযাত্রীরা। তাই সেতু সংস্কারের জন্য সপ্তাহান্তকে বেছে নেওয়া হয়েছে। শনি ও রবিবার দফায় দফায় কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ করে কাজ চলে। আগামী রবিবারও 8 ঘন্টা সম্পূর্ণ বন্ধ থাকবে সেতু। সেই সময় কোন কোন বিকল্প রুটে যান চলাচল করা হবে তা জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। পিছিয়ে যাচ্ছে এক দেশ এক ভোট প্রক্রিয়া, বাড়ল সংসদীয় কমিটির মেয়াদ। আগামী বাজেট অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে রিপোর্ট পেশ করবে কমিটি। শীতকালীন অধিবেশনে এক দেশে এক ভোটার নিয়ে রিপোর্ট পেশ করতে পারল না যৌথ সংসদীয় কমিটি। ওই কমিটির মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হলো। আগামী বাজেট অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে রিপোর্ট পেশ করবে কমিটি। এক দেশ এক ভোট বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটিতে। ওই কমিটি দেশের প্রাক্তন নির্বাচন কমিশন, প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিশিষ্টদের মতামত নিচ্ছে। কমিটির মাথায় বিজেপির সাংসদ পিপি চৌধুরী। তিনি আগেই জানিয়েছিলেন 2034 সালের আগে এক দেশ এক ভোট নীতি কার্যকর হওয়া সম্ভব নয়। এবার সেটা হওয়া নিয়ে সংশয় তৈরি হলো। কমিটির রিপোর্ট পেশ হওয়ার কথা ছিল চলতি শীতকালীন অধিবেশনেই, কিন্তু সেটা হচ্ছে না। উল্টে রিপোর্ট পেশের জন্য ফের চেয়ে নেওয়া হলো সময়। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী বৃহস্পতিবার আগামী বাজেট অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে রিপোর্ট পেশ করার অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আর্জি মঞ্জুরও হয়েছে। এই নিয়ে 3 বার কমিটির মেয়াদ বাড়ল। ফলে 2034 সালের ডেডলাইনের আগে এক দেশ এক নির্বাচন কার্যকর করা যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আগামী লোকসভা নির্বাচন হবে 2029 সালে। সংসদের নিম্নকক্ষে নতুন নির্বাচন সরকারের মেয়াদ হবে পরবর্তী 5 বছর অর্থাৎ 2034 সাল পর্যন্ত। এক দেশ এবং এক ভোট বিলটি পাশ হলেও ততদিন পর্যন্ত আইন কার্যকর হতে পারবে না। 2034 সালের প্রথমার্ধে একসঙ্গে লোকসভা বিধানসভা ভোট হওয়ার কথা। পরবর্তীতে পুরসভা পঞ্চায়েত নির্বাচনকেও একই আওতায় আনা হবে। জানা যাচ্ছে 129তম সংশোধনীর মাধ্যমে একসঙ্গে সমস্ত নির্বাচন করাতে তৎপর কেন্দ্র সরকার। আর এই সংশোধনীতেই আপত্তি বিরোধীদের। তাদের অভিযোগ, এই সংশোধনী যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। যদি 2034 সালে এক দেশ এক ভোট চালু করা যায়, সেক্ষেত্রে 2029 সালের পরবর্তীতে যে কয়েকটি রাজ্য বিধানসভা নির্বাচন হবে তার মেয়াদও কম হওয়ার সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়াত কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে শিবরাজ পাটিল ছিলেন দেশের অন্যতম অভিজ্ঞ সাংসদ। প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাটিল শুক্রবার সকালে মহারাষ্ট্রের লাতুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল 90 বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। রাজনীতিবিদ হিসাবে চূড়ান্ত সফল পাটিল।
সাতের দশকে কংগ্রেসের বিধায়ক হিসেবে শুরু তার কেরিয়ার। পরে লাতুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন। সব মিলিয়ে 7 বার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রক ছাড়াও আরও একাধিক মন্ত্রকের গুরু দায়িত্ব সামলেছেন তিনি। 1991 থেকে 1996 সাল পর্যন্ত লোকসভার স্পিকারও ছিলেন। আজন্ম কংগ্রেসে শিবরাজ মিষ্টভাষী, রাজনৈতিক শিষ্টাচারের জন্য খ্যাত ছিলেন। সেভাবে কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে কখনো শোনা যায়নি। নীতি আদর্শের ভিত্তিতে রাজনীতি করার জন্য পরিচিত ছিলেন তিনি, যদিও তার রাজনৈতিক কার্যকালে বিতর্ক নেহাত কম হয়নি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীনই মুম্বাইয়ের বুকে 26/11 ভয়ঙ্কর জঙ্গি হামলা ঘটে গিয়েছিল, যার পর পাকিস্তানের বিরুদ্ধে সেভাবে কোনো পদক্ষেপ করতে পারেনি তৎকালীন ভারত সরকার। যদিও শিবরাজ দায়বদ্ধতা দেখিয়েছিলেন, মুম্বাই হামলার দায় নিয়ে পদত্যাগ করেছেন তিনি। পরে কংগ্রেস সরকারে থাকাকালীন রাজনৈতিকভাবে পুনর্বাসন দেয় শিবরাজকে। তাকে পাঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসক করা হয়। 2015 সাল পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। তারপর আর রাজনৈতিক বা প্রশাসনিকভাবে সক্রিয় ছিলেন না। শিবরাজ নিজে আজন্ম কংগ্রেস করলেও শেষের দিকে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন তাকে সম্মান দেওয়া হয়নি। এমনকি তার পুত্রবধূ বিজেপিতেও যোগ দিয়েছেন। তবে সার্বিকভাবে দলমত নির্বিশেষে গ্রহণযোগ্যতা ছিল তার। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।